আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদেই আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন দিনের আরও একটা নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিও শুরুতেই হচ্ছে এখানে আপনাদের ভাইয়া এসেছে গ্রাম থেকে, আপনাদের সাথে আমার শেয়ার করা হয়নি। আসলে ভিডিও তো 2 থেকে 3 দিন পরে শেয়ার করা হয়। এই ভিডিওটা কিন্তু গতকালকে যাওয়ার কথা ছিল, তো যাই হোক সেই ভিডিওটা আমি আর আপলোড করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম সেই কারণে। তো আজকে ভাবলাম যে ভিডিওটা শেয়ার করি আপনাদের সাথে। আজকেও হয়তো বা অনেকটা লেট হয়ে যাবে ভিডিওটা আপলোড করতে করতে। আর আজকের ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, যারা কিচেনে বিশেষ করে গ্যাসের চুলা নিয়ে সমস্যায় থাকেন। অনেক সময় দেখা যায় যে গ্যাসের চুলায় রান্না করতে করতে হঠাৎ করেই দেখা যায় যে কালি ওঠে। গ্যাসের চুলায় যদি কালি ওঠে, সেই লাকড়ি চুলার মতোই সমস্যাটা হয়, তখন কিন্তু আমাদের অনেক বেশি খারাপ লাগে। কালির কাজ করতে তো আসলে আমরা অতটা ভালো লাগেও না আমাদের কাছে। তো যাই হোক, সেই ঝামেলা থেকে মুক্ত করার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, খুবই সুন্দর একটা টিপস শেয়ার করব, যাতে করে আপনারাও সুন্দরভাবে আপনাদের গ্যাসের চুলাটাকে আমার মতো করে পরিষ্কার করে নিতে পারেন। পুরোটা ভিডিও জুড়ে থাকলেই কিন্তু দেখতে পাবেন। আর তার আগে হচ্ছে এখন সকাল 11টার মতো বাজে। আপনাদের ভাইয়া ওই যে বললাম গ্রামে গিয়েছিল, আমাদের সবারই যাওয়ার কথা ছিল, তবে বাবুর কলেজ তো এতদিন বন্ধ ছিল, কলেজ শুরু হয়ে গিয়েছে। এখন আসলে ওকে নিয়ে বাড়িতে গেলে কলেজটা একদম মিস হয়ে যাবে, ওর পড়াশোনায় অনেক সমস্যা হবে, সেই কারণে আমরা কেউই আর যাইনি। তো আপনাদের ভাইয়াকে বললাম যে তুমি গিয়েই ঘুরে আসো। তো 4-5 দিন কিন্তু আপনাদের ভাইয়া গ্রামে গিয়ে তারপর আমাদের ছেড়ে আর কি থেকে এসেছে। তো গ্রামে যাওয়ার পরে হচ্ছে আমাদের পুকুর থেকে মাছ ধরেছিল, তো সেই মাছ দিয়ে দিয়েছে আমার শাশুড়ি। আর এখানে দেখতে পাচ্ছেন একটা কাঁঠাল আনতে বলেছিলাম, কাঁঠাল কিন্তু এখনও পাকেনি, আমাদের কাঁঠাল পাকতে কিন্তু অনেক সময় লাগে। আর এবার খুব বেশি একটা আম কাঁঠাল গ্রামে তেমন হয়নি বললেই চলে। তো আমি একটা কাঁচা কাঁঠাল আনতে বলেছিলাম, কাঁচা কাঁঠালের তরকারি রান্না করব সেই জন্য। তো সেই জন্য একটা কাঁচা কাঁঠাল গতকালকেই নাকি পেড়ে রেখেছিল, সেটা আজকে নিয়ে এসেছে। আর দুধ নিয়ে এসেছে গ্রাম থেকে, পাট শাকের সিজন যেহেতু এখন, পাট শাক নিয়ে এসেছে অনেকগুলো, শাশুড়ি সকালে তুলে দিয়েছে। আর এখানে হচ্ছে পুকুরের মাছ আর কলা, তারপর হচ্ছে সরিষা, ধনিয়া, তারপর হাঁসের ডিম, সরিষার তেল। আর এখানে একটা ছোট্ট ডিব্বার মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তালের গুড়। আপনাদের ভাইয়া নাকি তালের গুড় কিনেছে বাড়ির জন্য, তো আমাদের জন্য আবার শাশুড়ি একটু দিয়ে দিয়েছে। আর এখানে বেলে মাছ, চিংড়ি মাছ, এগুলো কিন্তু নদীর মাছ, আপনাদের ভাইয়া বাড়ির জন্য আর কি কিনেছিল। তো ওরা যেহেতু চিংড়ি মাছ পছন্দ করে আর আমার বেলে মাছটা অনেক পছন্দ, তো শাশুড়ি সেটাও দিয়ে দিয়েছে। আর সত্যি কথা বলতে মায়েদের মন বলে কথা, তারা আসলে দেখা যায় যে বাচ্চারা কে কী পছন্দ করে সেটা কিন্তু তারা খুব ভালোভাবেই জানে। তো আপনাদের ভাইয়া তো খেয়ে এসেছে গ্রাম থেকে আর আমাদের জন্য আবার দিয়ে দিয়েছে। এখন আমি আপনাদের সাথে পাট শাক কীভাবে করে বাছতে হয় সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আমি জানি অনেকেই হয়তো বা জানেন কিভাবে করে পাট শাক বাছতে হয়, তারপরেও যারা একদম নতুন গৃহিণী আছেন তাদের কিন্তু অনেক উপকারে আসবে। ঢাকায় আসলে ওইভাবে করে তো এত বড় সাইজের পাট শাক পাওয়া যায় না, গ্রাম থেকে আনলে কিন্তু আমরা এইভাবে করে পাট শাকগুলোকে বেছে রাখি। আর এখন আমি এই যে মাছগুলো সব সুন্দরভাবে বক্সে করে রেখে দিচ্ছি। আজকে আর খুব বেশি ঝামেলা করব না, আজকে যেহেতু চুলা পরিষ্কার করব সেটা নিয়ে কিন্তু আমার অনেক অনেক প্যারা আছে, কারণ চুলা পরিষ্কার করতে গেলে অনেকটা সময় লাগবে। প্রতিদিনই দেখা যায় রান্নার পর একটু ক্লিন করে ফেলি, ওই ক্লিনে তো আসলে হয় না, মাঝে মাঝে একটু ডিপ ক্লিন করি। আমি কিন্তু 1 মাসের মাথায় একবার সুন্দরভাবে চুলাটাকে এরকম খুলে ডিপ ক্লিন করে নেই, এতে করে আমার চুলা থেকে কখনোই কালি বের হয় না। তবে যে জিনিসটা হয়, এখন ইদানিং এইখানে কাজ করতে এসে, এই প্ল্যাটফর্মে কাজ করা শুরু করে এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছি, সেই চুলাটা যে পরিষ্কার করব সেই জিনিসটাও আর ওইভাবে করা হয়ে ওঠে না। তো এবার অনেক দিন হয়ে যায়, অনেক দিন পরে আর কি চুলাটাকে খুলে পরিষ্কার করব, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর এখানে এই যে দুধটাকেও বের করে একটু জাল করে নেব, জাল করে তারপর হচ্ছে আমি দুধটাকে ঠান্ডা করে বোতলে ভরে রেখে দেব। এই যে দেখতে পাচ্ছেন এই চুলাটা হচ্ছে আমার প্রায় 7-8 বছর হয়ে গিয়েছে। সুন্দরভাবে যত্ন করে কোনো জিনিস ব্যবহার করলে সেই জিনিসটা কিন্তু দেখবেন অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো চুলার প্রথমে নিচ থেকে আমি একটু উল্টে নিলাম, উল্টে তারপর হচ্ছে যেখান দিয়ে গ্যাসটা বের হয় বার্নার, সেই বার্নারটাকে আমি খুলে নেব। আমারটা কিন্তু আলগা কোনো বার্নার না, এটা কিন্তু একদম সরাসরি চুলার সাথে অ্যাটাচড করা থাকে।
তো আমি প্রথমে একটু খুলে নিয়েছি, এরপর ভালোভাবে একটু ক্লিন করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, ওই যে বললাম অনেক দিন হয়ে যায়, অনেক দিন বলতে 3-4 মাস হয়ে যাবে আমি চুলাটাকে পরিষ্কার করছি না। সে কারণে কিন্তু এরকম তেল কাস্টের মতো আঠালো তেল কাস্টেগুলো একদম লেগে গিয়েছে, যেগুলো পরিষ্কার করতে খুব বেশি কষ্ট হয়ে যায়। এগুলো যদি আমি মাসে একবার করে পরিষ্কার করি তাহলে কিন্তু এতটা নোংরা হয় না। তো ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা তো শেয়ার করব, সেই কারণে আমি আর ওইভাবে করে পরিষ্কারও করিনি। এখন সুন্দরভাবে আমি এখানে দেখতে পাচ্ছেন স্টিলের যে স্ক্রাবারটা আছে সেটার সাথে একটু ভিম লিকুইড নিয়ে ভালোভাবে আমি ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি। এরপর হচ্ছে একটা কিচেন টাওয়াল দিয়ে ভালোভাবে একটু মুছে নিচ্ছি। আর কি পরিমাণ ময়লা বেরিয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। আপনারাও কিন্তু মাঝে মাঝে এই কাজটা করতে পারেন। চুলা যদি সুন্দরভাবে একটু যত্ন করে পরিষ্কার করে রাখেন, সেই চুলা কিন্তু অনেক দিন পর্যন্ত টেকসই হয়। তো এখন নিচের এই অংশগুলো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে একটু মুছে নিলাম। এই কাজটা তো আসলে প্রতিদিনই করা হয়। এখন যেহেতু চুলাটা বের করেছিলাম সেই কারণে ময়লাটা অনেক বেশি পড়েছিল। তো এখন এই যে চুলার উপরের অংশটাও আমি সুন্দরভাবে ঘষে মেজে পরিষ্কার করে নেব। রান্নাঘরের তেল চিটচিটে ভাব বা চুলা পরিষ্কার করার জন্য আমি সব সময় একটা ক্লিনজার ব্যবহার করি। সেটা কিন্তু আমার শেষ হয়ে গেছে, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে সেটা রেডি করে থাকি। এখানে হচ্ছে ভিম লিকুইড দিয়েছি আর দিয়েছি খাবার সোডা বা বেকিং সোডা। এরপর এর মধ্যে আমি এই যে দিয়ে দিচ্ছি হচ্ছে ভিনেগার। আপনারা চাইলে কিন্তু লেবুর রসও দিতে পারেন। তো ভালোভাবে স্টিলের যে স্ক্রাবারটা আছে সেটার মধ্যে আমি পুরোটা মিশ্রণ একসাথে মিশিয়ে ঘষে মেজে পরিষ্কার করে নেব। বার্নারটার উপরে যে অংশটা থাকে সেই কর্নারে কর্নারে কিন্তু প্রচুর ময়লা জমে থাকে। এটা স্টিলের স্ক্রাবার দিয়ে সুন্দরভাবে ঘষে নিলে কিন্তু একদম নতুনের মতোই চকচকে হয়ে যায়। তো আমি একটা কিচেন টাওয়েল দিয়ে ভালোভাবে এই যে মুছে নিয়েছি। আর এখন এই যে বার্নারগুলো পরিষ্কার করে নিচ্ছি। বার্নারগুলো কিভাবে পরিষ্কার করতে হয় সেটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন যে ছিদ্রটা আছে, এখান দিয়ে কিন্তু গ্যাসের লাইনটা একদম বার্নারের উপর পর্যন্ত যায়। আর বার্নারের উপরে যে ছিদ্র ছিদ্র অংশগুলো আছে সেইখান দিয়েই মূলত আমরা ভাত বা ডাল রান্না করলে ভাত বলক এসে মারটা পড়ে যায় বা ডালের পানির অংশগুলো পড়ে যায়। এরপর দুধ জাল করলে সেই দুধ জাল করার দুধ পড়ে যায়, সেগুলো পুড়ে কিন্তু ভেতরে একদম স্তূপের মতো হয়ে যায়। আর এই উপরের বার্নারের ছিদ্রগুলো কিন্তু বন্ধ হয়ে যায়। এর পরবর্তীতে দেখা যায় সেই জিনিসগুলোই পুড়ে পুড়ে কালির স্তরটা একদম পাতিলের নিচে বা কড়াইয়ের নিচে পড়ে যায়, দেখতে যেটা ভীষণ রকম বাজে লাগে, খারাপ লাগে। তো এটা আপনারা করবেন কি, এরকম সুন্দর করে আমার মতো যদি বার্নারটা হয় তাহলে অবশ্যই ভালোভাবে যে অংশটা দিয়ে হচ্ছে গ্যাসটা ভিতরে যায় সংযোগটা হয়ে থাকে ওইখানটাতে একটু কোনো একটা লোহার কোনো জিনিস দিয়ে আর কি লম্বাটে টাইপের কোনো কিছু দিয়ে ভালোভাবে ঘষে পরিষ্কার করে নেবেন। আমি এখানে দেখতেই পাচ্ছেন এই একটা স্ক্রু ড্রাইভার দিয়ে সুন্দরভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর যেই ছিদ্রগুলো আর কি 2-1টা বন্ধ ছিল সেগুলো কিন্তু আমি ছোট্ট একটা তারকাটা দিয়ে ছিদ্রগুলোকে আর কি পরিষ্কার করে দিচ্ছি। আর কি পরিমাণ ময়লা যে বের হয় সেটা আপনারা পরিষ্কার করার পরেই কিন্তু দেখতে পাবেন। প্রচণ্ড রকম ময়লা কিন্তু ভিতরে জমে গিয়েছিল, আর এগুলো পুড়ে পুড়েই মূলত হচ্ছে চুলা থেকে কালি ওঠে। তো এখন এই যে পরিষ্কার করা শেষ হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ ময়লা বেরিয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছেন এই ময়লাগুলো থেকে মূলত কালিটা তৈরি হয়। তো এটা যদি আপনারা মাঝে মাঝে একটু এভাবে পরিষ্কার করে রাখেন তাহলে কিন্তু আপনাদের চুলা থেকে কখনোই কালি বের হবে না। এখন সুন্দরভাবে সব কিছু একটু আমি ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছি। আর সুন্দরভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নেয়ার পর কিন্তু একদম নতুনের মতোই চকচকে হয়ে যায়। তো সব কিছু সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নেয়ার পর আমি সিঙ্ক এরিয়াটাকেও সুন্দরভাবে একটু মুছে নিচ্ছি। আর এই কাজটা তো আমি আপনাদের সাথে খুবই অল্প সময়ে দেখালাম, 13 মিনিটের মধ্যে শেষ করে দিয়েছি। এই কাজটা করতে কিন্তু আমার মোটামুটি প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে গিয়েছে। আমার রান্নাবান্না করতে অনেক বেশি সময় লেগে গিয়েছিল।
এখন চুলাটাকে যেভাবে করে লাগানো ছিল সেভাবে করেই আবার সেট করে দিচ্ছি। আপনারা যদি এই কাজটুকু করতে যান, একটা মিস্ত্রি খবর দেন, সেই ক্ষেত্রে কিন্তু 300-400 টাকা এমনিতেই তারা নিয়ে নেবে। তো মিস্ত্রিকে টাকা না দিয়ে আপনারা চাইলে কিন্তু ঘরে বসে নিজেরাই এই কাজটা করে নিতে পারেন। যারা সবসময় করে থাকেন তারা তো করেনি, আর যারা করেন না তাদেরকে আমি সাজেস্ট করব আপনারা কিন্তু আমার মতো করেই আর কি ভিডিওতে দেখে কিভাবে কি কাজটা করেছি সেটা দেখে কিন্তু কাজটা করে নিতে পারেন। তো আমি একটু গ্যাসটা জ্বালিয়ে দেখছিলাম ঠিকভাবে জ্বলছে কিনা। তো এখন যেহেতু ভিজা আছে, এটা যখন শুকিয়ে যাবে গ্যাসটা কিন্তু আরও সুন্দরভাবে বেরোবে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর চুলাটা কিন্তু একদম নতুনের মতোই এখন চকচক করছে। আমার একটা আপুর খুবই রিকোয়েস্ট ছিল আমি যাতে করে এই ভিডিওটা শেয়ার করি, আর সেই আপুটা হচ্ছে আমাদের ভালোবাসার সবার প্রিয় হানি আপু। হানি আপু আমাকে বলেছিল এই ভিডিওটা শেয়ার করার জন্য। তো আপু, তোমার জন্য আমি ভিডিওটা মেক করেছি, আশা করছি তোমার অনেক বেশি উপকারে আসবে। যে আপুরা চুলা নিয়ে সমস্যায় আছেন তাদের সমস্যাটা নিশ্চয়ই দূর হয়ে যাবে। এখন আমি রান্নাবান্না করে নিচ্ছি। ওই যে বললাম অনেকটা সময় পার হয়ে গিয়েছে, আপনাদের ভাইয়া কিন্তু নামাজে চলে গিয়েছে, আর আমি অন্য দিক থেকে হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু অনেক সময় লেগে গিয়েছে ভাবলাম ঝটপট করে একটু খিচুড়ি রান্না করে ফেলি। তো আমি ডাল চাল ধুয়ে দিয়েছি। তারপর হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন খিচুড়ি রান্না করার জন্য যে মশলাগুলো ব্যবহার করে থাকি, তেলের মধ্যে আমি পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে তেজপাতা আর একটু গরম মশলা দিয়েছিলাম, দিয়ে তারপর হচ্ছে ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নিয়েছি। আদা, রসুন, হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়া দিয়েছিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে গেলে তারপর এর মধ্যে আমি চাল ডাল ধোয়া দিয়ে দিয়েছি। আমি আজকে ভাতের চাল দিয়ে রান্না করে নিচ্ছি খিচুড়ি। ভাতের চাল, মুগ ডাল আর মুসুরির ডাল দিয়েছি। তো ভালোভাবে নেড়ে চেড়ে আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দেব। একদম ঝরঝরে খিচুড়িও বানাবো না, আবার নরম খিচুড়িটাও বানাবো না, জাস্ট একটু সফট হবে খিচুড়িটা, সেইভাবে করে আমি পানি দিয়ে দিয়েছি। আর অন্য চুলায় হচ্ছে আমি কিছু মাছ ভেজে নিচ্ছি। এটা হচ্ছে ঝটপট রেসিপি। আমি দেখা যায় এখন যদি মাছ তরি তরকারি রান্না করতে যাই আমার অনেকটা সময় লেগে যাবে। তো আমি হচ্ছে 2-3টা ভর্তা করব, একটু সালাদ করব, আর সেই সাথে হচ্ছে মাছগুলো ভেজে নেব। আর এই তো সমস্ত রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি। আর আপনাদের ভাইয়া হচ্ছে ঘরটা একটু মুছে নিচ্ছিল। এখানে যেহেতু মাছ এনে রাখা হয়েছিল, গ্রাম থেকে যে বস্তাটা নিয়ে এসেছে, তো বলল যে একটু আমি মুছে দিচ্ছি, আমার কাছে দাও। তো আপনাদের ভাইয়া হচ্ছে মোছামুছির কাজটা করে নিচ্ছিল, আর আমি অন্য দিক থেকে হচ্ছে খাবার দেব বাচ্চাদেরকে। ওরা খুব বিরক্ত করছিল, বলছিল যে মা প্রচণ্ড রকম ক্ষুধা লেগেছে, কারণ সকালে রাইয়ান খেয়েছিল, একটু নুডলস করে দিয়েছিলাম, আর গত রাতের ভাত ছিল, তো সেইগুলোই হচ্ছে আমি একটু শাক ভাজি করে সেটা দিয়ে আর হচ্ছে মাছ ভেজে দিয়েছিলাম, সেগুলো দিয়েই হচ্ছে সকালের খাবারটা ওরা খেয়ে নিয়েছে। আর এই যে মাছ ভাজা, তারপর হচ্ছে পটল ভেজে নিয়েছি, সালাদ করার জন্য টমেটো কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে আমি বাদাম ভর্তা আর হচ্ছে শুটকি ভর্তা করেছি, একটু মরিচ ভর্তা করেছি, দুধটাও কিন্তু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি, আর আচার তৈরি করেছিলাম, সেই আচারটাও কিন্তু নিয়ে নিয়েছি। এই তো আমার কিন্তু রান্না বান্না সব কমপ্লিট, ঘরটাও কিন্তু সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। ঘরটা তো আপনাদের ভাইয়া মুছে নিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর আমি হচ্ছে কালকে আমার পুরো বাসাটাকে সুন্দরভাবে ডিপ ক্লিন করে নিয়েছিলাম, তো সেইগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ সেগুলো শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। ডাইনিং টেবিলের কভারটা চেঞ্জ করে দিয়েছি, আমার ওভেন ক্যাবিনেটটাও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, আর সেই সাথে আমার দেয়াল শোকেসের মধ্যে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো সব কিন্তু বের করে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রেখেছি। তো আশা করছি আমার আজকের ভিডিওটি বরাবরের মতোই আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন, আর আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন কমেন্টের মাধ্যমে। কোন টাইপের ভিডিওগুলো দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার ভিডিও থেকে যদি আপনারা কিছুটা পরিমাণে উপকৃত হন তবে সেটাই হবে আমার সার্থকতা, আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। অবশ্যই কমেন্ট করবেন, ছোট্ট একটি লাইক দিবেন, কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন একটি কন্টেন্ট তৈরি করার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।